অনেক বছর আগে দুর্গাপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে শঙ্কর নামের এক কৃষক তার স্ত্রী দুর্গা ও ছেলে বিনোদের সাথে থাকত। শঙ্করের কাছে অল্প জমি ছিল ও সে সেখানে টমেটো চাষ করত। কিন্তু কিছুদিন যাবৎ শঙ্কর অসুস্থ হয়ে পড়ে। সে অনেক অসুস্থ হয়ে যায় ও কোনো কাজ করতে পারে না। তার পরিবারের চলাও অনেক কষ্ট হয়ে যায়। তখনই বিনোদ কৃষি কাজ করা শুরু করে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ সামলে নেব। আপনি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কিন্তু কিছুদিন পর শঙ্কর তার অসুস্থতার কারণে মারা যায় ও তার টমেটোর ক্ষেতও নষ্ট হয়ে যায়। বিনোদের অনেক মন খারাপ হয় ও এক মন্দিরের কাছে গিয়ে কান্না শুরু করে। তখনই সেখানে এক সাধু ভিক্ষে চাইছিল ও সে বলে, বাবা, তুমি কান্না করছো কেন? প্রভুর কাছে এসেও তোমার এমন করা ঠিক না। আরে বাবা, আমার ভাগ্যটাই খারাপ। একে তো আমার বাবা মারা গেল, তারপর আমার ক্ষেতও নষ্ট হয়ে গেল। এটা শুনে সেই সাধু বিনোদকে কিছু জাদুর পানি দেয়। বাবা, এটা জাদুর পানি, এগুলো তোমার খেতে দেবে, হয়তো এটা তোমার কাজে লাগবে। বিনোদ সাধুর থেকে জাদুর পানি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ফিরে তাকালে সে সাধুকে দেখতে পায় না। তখন বিনোদ বুঝতে পারে যে সেই সাধুর কাছে জাদুর শক্তি আছে। বিনোদ গিয়ে সে পানি তার ক্ষেতে ছড়িয়ে দেয় এবং গিয়ে ঘুমিয়ে যায়। এভাবে কিছু মাস চলে যায়, কিন্তু তার ক্ষেতে কিছুই হয় না। এরপর এক সকালে যখন বিনোদ ঘুমাচ্ছিল, তখন তার মা ডাকতে থাকে, আরে বিনোদ, দেখে যা আমাদের ক্ষেতে কি হয়েছে। মায়ের কথা শুনে বিনোদ বাইরে এসে সেখানে একটি গাছ দেখতে পায়, যেটায় অনেকগুলো সোনার টমেটো আছে। আরে বিনোদ, এসব কিভাবে হলো? এটা তো অলৌকিক ঘটনা। আরে, এসব জাদু মা, সেই সাধু বাবার জাদু। আমি তার দেওয়া পানি এই খেতে দিয়েছিলাম। এই সোনালী টমেটোর গাছ তারই দান। এই কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়, কিন্তু সেই রাতেই দুই চোর সেই সোনার টমেটো চুরি করতে আসে। যখন সেই চোর সেই গাছের কাছে গিয়ে টমেটো পাড়তে যায়, তখনই সেই জাদুর গাছ কথা বলে ওঠে, আরে ও মূর্খ চোর, চুরি করা মহাপাপ। দাঁড়া, এখনই দুজনকে শিক্ষা দিচ্ছি। এটা বলে গাছ জাদু করে ও সেই চোরদের বেঁধে ফেলে। যখন সকালে উঠে বিনোদ বাইরে যায়, তখন চোরদের গাছে বাধা দেখে সে অবাক হয়ে যায়। এরপর চোরদের পুলিশে ধরিয়ে দেয়। তখন থেকে বিনোদ সোনার টমেটো বিক্রি করে আনন্দে জীবন কাটাতে থাকে। ইন্দোর নামের শহরে বীরজু নামের এক মাংসের ব্যবসায়ী ছিল। তার অনেক বয়স হয়েছিল, কিন্তু তারপরও সে মাংসের দোকানে কাজ করে পরিবারের জন্য টাকা উপার্জন করত। তার এক ছেলে ছিল, যার নাম ছিল সঞ্জু। সঞ্জু দায়িত্বহীন আর নেশাখোর ছিল। সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করত আর সময় নষ্ট করত। একদিন যখন বীরজু মাংসের দোকানে কাজ করছিল, তখন সঞ্জু সেখানে এসে বলে, বাবা, আমাকে 2000 টাকা দাও। মনে হয় আজকে তোমার উপার্জন ভালোই হয়েছে। আর হ্যাঁ, আমাকে আমার বন্ধুদের পার্টি দিতে হবে। এর জন্য 1 কেজি ভুড়ি, 1 কেজি মাংস, 1 কেজি হাড়ও প্যাক করে দেবে। আরে অকর্মা, তোর থেকে কোনো আশাই নেই। আমি জানতাম তোর দ্বারা ভালো কিছু হবে না। বন্ধুদের সাথে পার্টি করতে পারিস, কিন্তু নিজের বয়স্ক বাবার কাছে কোনো সাহায্য করতে পারিস না। হে প্রভু, কবে ভালো হবে এ ছেলে? আমি তোকে 50 গ্রাম মাংসও দেব না, আর 1 টাকাও পাবি না। চলে যায় এখান থেকে, অকর্মা কোথাকার। এই কথা শুনে সঞ্জু সেখান থেকে চলে যায়। নিজের কথা না রাখার কারণে তার বন্ধুরা তাকে নিয়ে অনেক তামাশা করে। সঞ্জুর অনেক রাগ হয় আর সে কিছু করার কথা ভাবে। এরপর তার কিছু বন্ধুর সাহায্যে তার বাবার মাংসের দোকানেই চুরি করার কথা ভাবে। চুরি করে মাংস রান্না করে খাওয়ার জন্য জায়গার প্রয়োজন ছিল। তখনই তার এক বন্ধু বলে, আরে ভাই, এই গ্রামে তো কেউ আমাদের জায়গা দেবে না। আমাদের মাটির নিচে একটা গোপন ঘর বানাতে হবে, যাতে আমরা সেখানে ভালোভাবে খেতে পান করতে পারি,
ও আনন্দে থাকতে পারি। সবাই তার কথা মেনে নেয় এবং কিছুদিনেই মাটির নিচের একটি গোপন ঘর বানিয়ে ফেলে। সেখানে সবকিছুর ব্যবস্থা করে ফেলে। এরপর প্রতিদিন সে তার বাবার মাংসের দোকান থেকে একটি ছাগল এনে সেটি রান্না করে খেত। কিন্তু প্রতিদিন দোকান থেকে ছাগল হারাতে দেখে বিরজুর সন্দেহ হয়। প্রতিদিন সে ছাগল গুনে যেত, কিন্তু পরের দিন গুনলে একটি কম পেত। এরপর এক রাতে সে দোকানেই লুকিয়ে থাকে এবং দেখতে থাকে। কিছুক্ষণ পর তার ছেলে সঞ্জু সেখানে আসে আর ছাগল উঠিয়ে নিয়ে যায়। বিরজু তখনও কিছু বলে না। আমার এখন কিছু বলা উচিত নয়, আমি শুধু দেখবো সঞ্জু এটা কোথায় নিয়ে যাচ্ছে। সে দেখে যে সঞ্জু এক মাটির নিচের ঘরে গেছে এবং সেখানে সবার সাথে আনন্দ করছে। পরের দিন বিরজু পুলিশ নিয়ে সেখানে চলে আসে আর সবাইকে ধরিয়ে দেয়। পুলিশ সব বন্ধু ও সঞ্জুকে গ্রেফতার করে, চুরির অপরাধে জেলে পাঠিয়ে দেয়। বাবা, বাবা আমাকে বাঁচাও, আমি তোমার সব কথা শুনবো। যা ভাগ অকর্মা, এত কষ্ট করে ধরিয়েছি কি ছাড়ানোর জন্যে? ইন্সপেক্টর স্যার, যতদিন ভালো না হয় আর শিক্ষা না হয় ততদিন সে যেন বাইরে না আসতে পারে। মুরগি ডিমওয়ালার বউ। চরণ নামের এক লোক এক মহাজনের কাছে তার খেতে কাজ করত। মহাজন অনেক ভালো ছিল, কিন্তু শ্রমিকদের ওপর নজর রাখতে সে লোহা সিং নামে এক লোক রেখেছিল। একদিন চরণ খেতে কাজ করার সময় হাতে ব্যথা পায়। সব শ্রমিক মিলে তাকে উঠিয়ে নিয়ে ব্যান্ডেজ করাতে ডাক্তারের কাছে নিয়ে যায়। তখনই লোহা সিং সেখানে আসে। আরে ও চরণ, বসে আছো কেন? যদি কাজ না করো তাহলে বিকালে টাকা পাবে না। লোহা ভাই, আমি হাতে ব্যথা পেয়েছি আর এর জন্যই বসে আছি, আমি কাজ করতে পারছি না। লোহা সিং চরণকে অনেক অপমান করে। এসব শুনে চরণের অনেক রাগ হয় এবং সে চুপচাপ উঠে তার বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে সে সব কথা তার স্ত্রীকে বলে। তার স্ত্রী সীমা জোরে জোরে কান্না করতে থাকে। আরে পাগলি, কান্না করছিস কেন? কিছুদিনেই এটা ঠিক হয়ে যাবে। আঘাত তো ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার তো কাজ চলে গেল, এখন সংসার চলবে কিভাবে? আমাদের তো কিছু করতেই হবে। তুই ঠিকই বলেছিস, তুই চিন্তা করিস না, কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে। এ কথা শুনে তার স্ত্রী সব গয়না এনে চরণকে দিল। এই নাও, এগুলো বাজারে বিক্রি করে কিছু টাকা নিয়ে এসো। না না, এসব আমি নিতে পারবো না, এসব তো তোমার গয়না। চরণ তার স্ত্রীর কথা মেনে নেয় এবং গয়না জমা রেখে ঋণ নেয়, আর তা থেকে 10টি মুরগি ও একটি মোরগ কিনে নিয়ে আসে। তারা দুজন মিলে মুরগির জন্য একটি ঘর বানায়। সেগুলোর ডিম নিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে। 1 মাস পর তার হিসাব করলো। আরে বাহ, 1 মাসে তো আমাদের 1000 টাকা জমানো গেছে। ভাবছি স্বর্ণকারকে টাকাটা ফিরিয়ে দেব। না না, এখনই না, এখন আমাদের আরো টাকা লাগবে, আরো মুরগি কিনতে হবে, আমাদের ব্যবসা বড় হবে। চরণ তার স্ত্রীর কথা মেনে নেয় এবং আরো মুরগি কিনে আনে। তার কাছে যখনই টাকা হতো সে আবার মুরগি কিনে আনতো। কিছুদিনের মধ্যেই তাদের নিজেদের ফার্ম হয়ে যায়। অনেক লোক তাদের কাছ থেকে ডিম কিনতে আসতো। দেখো, প্রভুর দয়াতে আমাদের ব্যবসা অনেক বড় হয়ে গেছে, এখন তো চিন্তার কোনো কারণ নেই। আরে এখন তো তোমার গয়না নিয়ে আসার অনুমতি দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আজই নিয়ে এসো আমার গয়না, আর কিছু নতুন গয়নাও বানিয়ে দিও। চরণ সব গয়না এনে তার স্ত্রীকে ফিরিয়ে দেয়। সে অনেক খুশি হয়। দুজনে তাদের বাড়ি পাকা করে ফেলে এবং সুখে জীবন কাটাতে থাকে। এজন্যই বলে, কষ্টের ফল সব সময় মিষ্টি হয়। তাই সফলতার একটাই রাস্তা আছে, পরিশ্রম। কাঠের বাড়ি বানানোর মিস্ত্রি। চাঁদপুর থেকে কিছু দূরের জঙ্গলের পাশে রামু নামের এক কাঠুরে ছিল। সে অনেক পরিশ্রমী ছিল। সে জঙ্গল থেকে কাঠ কাটতো আর তা বিক্রি করে নিজের সংসার চালাতো। তার সুরেশ নামের এক ছেলে ছিল।
পড়াশোনা বাদ দিয়ে তার মন সব সময় নতুন নতুন জিনিস বানানোর দিকে থাকতো। একদিন যখন সুরেশ কাঠ দিয়ে কিছু একটি বানাচ্ছিল, তখন রামু তাকে বলল, কি বানাচ্ছ বাবা? কিছু না বাবা, আমি শুধু কাঠ দিয়ে খেলনা বানাচ্ছি। দেখো আমি কত সুন্দর ঘর বানিয়েছি। আরে বাবা, এ তো খুব সুন্দর, কিন্তু বাবা পড়াশোনাটাতেও মন দাও। তোমাকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে। হ্যাঁ বাবা, কিন্তু একদিন দেখো আমি এভাবে কাঠ দিয়ে বড় ঘর অবশ্যই বানাবো। হ্যাঁ বাবা, তুমি অবশ্যই বানাবে। সময় চলে যায়। রামু বুড়ো আর সুরেশ বড় হতে থাকে। সুরেশ শহরে যেয়ে পড়াশোনা শেষ করে এবং একজন আর্কিটেক্ট হয়। কিন্তু এত পড়ালেখা করার পরও সে গ্রামে ফিরে আসে। তাকে দেখে রামু অনেক খুশি হয়, কিন্তু সে সুরেশকে বলে, আরে বাবা, তুমি এত পড়াশোনা করেও তুমি কেন চাঁদপুরে আবার ফিরে এসেছো? এখানে জঙ্গল ছাড়া আর কি আছে? জঙ্গল আর শুধু শুকনো কাঠ। বাবা, আমি আমার স্বপ্ন পূরণ করতে এসেছি। আমি আপনাকে বলেছিলাম যে আমি একদিন কাঠের ঘর অবশ্যই বানাবো। এবং সুরেশ কাঠের ঘরের মডেল বানানোর কাজ শুরু করে দেয়। এবং কিছুদিন পরিশ্রমের পর সে এক সুন্দর কাঠের ঘরের মডেল বানিয়ে ফেলে। একদিন এক মহাজন, যার কাছে রামু কাঠ বিক্রি করত, সে রামুর খোঁজ নিতে তার বাড়িতে আসে। তখন সুরেশ সেখানে ছিল। মহাজন মশাই প্রণাম। কে তুমি? মহাজন মশাই, আপনি আমায় চিনলেন না, আমি সুরেশ। সুরেশ তাকে বলে যে সে একজন আর্কিটেক্ট। তখনই মহাজন কাঠের ঘরের মডেল দেখতে পায়। আরে বাবা, এই ঘর কে বানিয়েছে? মহাজন মশাই, এই মডেলটা আমি বানিয়েছি। আমি ঠিক এমনই একটি ঘর বানাতে চাই। আচ্ছা বাবা, আমি তোমাকে দিয়ে ঘর বানাবো। আমি এই গ্রামে এক টুরিস্ট রিসোর্ট বানাতে চাইছি। আমি চাই সেটা তুমিই বানাও, আর সেটাও পুরো কাঠের। সুরেশ তার কাজ শুরু করে দেয় এবং 1 বছরের মধ্যেই সুরেশ অনেক সুন্দর কাঠের রিসোর্ট বানিয়ে ফেলে। সবাই মহাজনের রিসোর্টের অনেক প্রশংসা করে, আর মহাজন সুরেশের প্রশংসা করে। আরে ভাই, প্রশংসা আমাকে না, সুরেশকে করো। আমি তো শুধু ভেবেছিলাম, কিন্তু সুরেশ তো আমার ভাবনাকে বাস্তব করেছে। এর জন্য আমি সুরেশকে কাঠের মিস্ত্রির খেতাব দিচ্ছি।